সুপ্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি অন্তর্কথনের ফেসবুক লাইভ টক শোতে। এবং আপনারা জানেন অন্তর্কথন মানেই হৃদয়ের ভেতরকার সেই সকল কথার সম্মিলন, যেইখানটিতে আপনারা আপনাদের মন খুলে সকল কথা শেয়ার করতে পারেন আমাদের সাথে। এবং সেই সাথে অন্তর্কথনের লাইভ টক শো মানেই আমাদের সাথে একজন অতিথি থাকেন, এবং সেই অতিথি হয় আপনাদেরই কোনো প্রিয়জন, এবং সেই প্রিয়জনের কাছে আমরা শুনি তাদের হৃদয়ের কথা, তাদের অন্তরের কথা, যে কথাগুলো তিনি আগে হয়তো বা সেভাবে কখনোই কারোর সাথে বলেননি। আপনাদের সাথে প্রথমবারের মতো বলছেন, কিংবা আপনাদের মাঝে নিজেকে তুলে ধরছেন নতুন ভাবে। প্রিয় দর্শক, আজ আমাদের অন্তর্কথনের লাইভ টক শোতে অতিথি হিসেবে আছেন আমাদের সকলের প্রিয় তাসনুভা আনান শিশির। শিশির, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। শিশির মানেই শিশিরের আসলে অনেকগুলো পরিচয়। সবার আগে শিশির আমাদের খুব প্রিয় একজন মানুষ, খুব গুণী একজন মানুষ। শিশিরকে আমরা নানা রূপে দেখেছি। শিশিরকে আমরা দেখেছি সংবাদ উপস্থাপক হিসেবে, শিশিরকে আমরা দেখেছি একজন মানবাধিকার কর্মী হিসেবে, শিশিরকে আমরা দেখেছি সমাজের মানুষের অধিকার নিয়ে কথা বলতে, শিশিরকে দেখেছি একজন সোচ্চার মানুষ যার কণ্ঠে সবসময় উচ্চারিত হয়েছে সত্য এবং বলিষ্ঠ সমাজের কথা, মানুষের কথা। শিশির এই মুহূর্তে আছেন নিউ ইয়র্কে। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অন্তর্কথনে। শুরুতেই জানতে চাই আপনার সকালটি কেমন ভাবে শুরু হয়েছে, আপনার সকালটি কেমন কাটছে? আজকে সকাল অবশ্যই অন্যরকম একটা সকাল, যেহেতু কথা দিয়েছিলাম আপনাদেরকে সময় দেবো। একটু আগেই ঘুম থেকে উঠেছি এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন নদী আর পানি। সো আমার অস্থিরতা থাকলে বা আমার মন খারাপ থাকলে আমি এরকম কোন একটা জায়গা চলে আসি যেখানে আমি অনেক কনসেন্ট্রেট করতে পারি, এবং কনসেন্ট্রেশনের একটা মানে গভীর জায়গা আমার সাথে আমার নদী কানেকশন। এবং আমি বড় হয়েছি নদীর সাথে, তো আমি নদীটা খুব পছন্দ করি এবং আমার মনে হয় আমি খুব মিস করি। তো ভালো একটা সকাল। তো একটা ভালো লাগা দিয়ে দিন শুরু, এবং আপনাদের সাথে কথা বলতেছে, এটা অবশ্যই অন্যরকম একটা ভালো লাগা তৈরি হতে যাচ্ছে। শিশির, এই মুহূর্তে তো বাংলাদেশে রাত আর আপনার ওখানটায় সকাল। তো বাঙালি যেহেতু বাংলাদেশ থেকে যেহেতু আমরা সকালটা দেখতে পাচ্ছি নিউ ইয়র্কের সকাল, আমরা একটু জানতে চাই এই মুহূর্তে আপনি কোথায় আছেন? নিউ ইয়র্ক শহরের পেছনে যে এই নদীর কথা বলছিলেন এতক্ষণ, আমি ভেবেছি এটা হয়তো বা নীল আকাশ দেখতে পাচ্ছি। একটু জেনে নিতে না, চাই এই মুহূর্তে আমরা কি দেখছি, কোন জায়গাটি দেখছি। এইটা হচ্ছে জেএফকে এয়ারপোর্ট থেকে খুবই কাছে একটা বিচ, যেটার নাম হচ্ছে রকওয়ে বিচ। এবং এটা খুবই আটলান্টিক, এরপরে একেবারে আটলান্টিক সমুদ্র। তো ওই আটলান্টিক সমুদ্রের হচ্ছে গিয়ে শাখা নদী যেটা বলে না, এটাই আসলে শহরে হাডসন রিভার হয়ে গেছে। তো এটা হচ্ছে গিয়ে ওই সমুদ্রের মানে ব্যারিয়ার বা শাখা প্রশাখা যদি বলা যায়, সেরকম একটা জায়গা। এবং এখান থেকে ছোট ছোট যে প্রমোত্তরি দেখা যায়, এটা হচ্ছে কি, এবং এই যে নিউ ইয়র্কে সামার আসছে, সামার মানে হচ্ছে 4 মাস বা 5 মাস হাইয়েস্ট, কিংবা আসলে সামার আসতে আসতে আবার শীতের সময় হয়ে যায়। তো এই অল্প সময়টা মানুষ খুব নিজেদের ফ্যামিলি, নিজেদের সাথে থাকতে চায়। তো একটু পরপর এখান থেকে আপনার পেছন থেকে দেখতে পাবেন যে প্রমোত্তরি যাচ্ছে। তো আমার যেটা এইরকম জায়গা পছন্দ এই জন্য যে হচ্ছে গিয়ে নদীর দিকে তাকালে বা পানি, সমুদ্র, সেটা হচ্ছে গিয়ে কানেকশনটা করা যায়। স্পেশালি যখন আপনি অনেক কিছু বলতে চাইবেন বলতে পারবেন না, বা যখন আপনি অনেক কিছু চাইবেন পাচ্ছেন না, তো তখন নদীর এই গভীরতার বিশালতা দেখলে না আসলে অনেক শান্ত হওয়া যায়। এই যে গভীরতার কথা বলছিলেন, মানুষ মানেই আসলে প্রত্যেকটি মানুষের মাঝে একটা নিজস্ব গভীরতা আছে, যে গভীরতার মাঝে আসলে অনেক কথা লুকানো থাকে। তো এই যে শিশির, আমি বলছিলাম আপনার কিছু পরিচয়ের কথা। আপনি একজন সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করেছেন, নানান জায়গায় আপনার বিচরণ ছিল। সেই সাথে ধীরে ধীরে আপনার আরো পরিচয়ের কথা আসলে গল্পের মাধ্যমে, আড্ডার মাধ্যমে আমরা শুনবো। কিন্তু এই যে আজকের শিশির হয়ে ওঠা, একজন থিয়েটার আর্টিস্ট থেকে শুরু করে একজন সংবাদ উপস্থাপক, একজন সোচ্চার কণ্ঠস্বরের বলিষ্ঠ মানুষ হয়ে ওঠা শিশির, এই যে পথ চলায় শিশির হয়ে উঠলেন কিভাবে? মানুষ তো জন্মের পর একটা ছোট্ট শিশু থাকে, শিশু থেকে ধীরে ধীরে মানুষ বেড়ে ওঠে। তো এটা একটা বড় জার্নি থাকে। আপনার জার্নিটা কেমন ছিল, কি ছিল? আসলে আমার আমার ছেলেবেলার গল্প যদি আমি বলতে চাই, বা আমার চাইল্ডহুডটা এত এত উত্থান আর পতনের মধ্যে দিয়ে, আর মানে এত কিছু হলো জীবনটার সাথে।
অনেক ট্রমাটাইজড হয়ে যায় যখন এই বিষয়গুলি আমাকে আমাকে জিজ্ঞেস করা হয়, এবং চাইল্ডহুডের জায়গাগুলি আসলে মনে করতে চাই না সত্যি। কারণ হচ্ছে এত বিধ্বস্ত একটা ছেলেবেলা, তো সেটা মনে পড়তে গেলে আসলে না মানে ওই আবারও ডিপ্রেশন, আবারও অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়ে যেতে হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওই যে হয়ে ওঠার কথা বললেন না, মানে আমি এটা না সব সময় সবাইকে বলি, আমি কোনোদিন কোনো কিছু হতে চাইনি লিটারালি, গডস ওয়েল। আমি সারা জীবন নিজেকে একজন পারফর্মার হিসেবে চিন্তা করেছি, এবং নিজের যে কাজ, নিজের যেই বড় হওয়াটা, সেটা একজন পারফরমেন্স আর্টিস্ট হিসেবে নিজেকে তৈরি করতে চেয়েছি। যে জন্য আমার শুরুটা কিন্তু আমার নাচ দিয়ে। আমি 2 বছর হলো নাচ করতে পারছি না, করোনা, আপনারা নিশ্চয়ই জানেন। তারপরে যখন আমি মঞ্চে ফিরলাম, এবং আজকে আমার একটা বিরাট যেই জেস্টার যেটা তৈরি হয়েছে, আমার যেই পরিচয়, যে ডালি, সবাই আমাকে বৃহত্তর স্বার্থে বা বৃহত্তর দিক থেকে মানুষজন আমাকে নিউজ অ্যাঙ্কার হিসেবে দেখেছে। কারণ ওই নিউজটা সবাই খুব মানে জানে। কিন্তু এই নিউজ অ্যাঙ্কার হওয়ার পেছনে যে ভিত, আমি যেটা বলবো স্ট্রাকচার, সেটা আমার থিয়েটার। আমি আমি যদি পারফরমেন্স না করতাম, আমি যদি সেখানে না শিখতাম, আমার মতো শিশিরের পক্ষে কোনোদিনও সম্ভব ছিল না মাত্র 15 দিনের একটা ড্রাই রানে, উইদাউট এনি কাইন্ড অফ নিউজ কোর্স, উইদাউট এনি কাইন্ড অফ ওরিয়েন্টেশন কোর্স, কোনো ধরনের কোনো কিছু ছাড়া, এবং এরকম একটা প্রতিষ্ঠিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনে নিউজ পড়া, এবং সেইটা কন্টিনিউ করা অ্যাজ আ জব, অ্যাজ আ প্রফেশনাল জব, সেটা নিশ্চয়ই সম্ভব ছিল না। সো সেটা আমি যেটা বলবো, আমার ভিত্তি, আমার বেস, আমার থিয়েটার, আমার পরিবার, আমার বটতলা পরিবার। তো পারফরমেন্সের সাথেই ছিলাম, ছেলেবেলা থেকেই ছিলাম। এবং আমি যদি বলি বিকাশ বা আমার আমার ডেভেলপমেন্টের শুরুটা, সেটা আমার যেটা মনে হয়, আমি পারফরমেন্স করতাম বলে আমি একটু অন্যের চেয়ে ডিফারেন্ট চিন্তা করতে পেরেছি। অন্যের চাইতে আসলে একটু বাইরের দুনিয়াটা কেমন, আমি কে, আমাকে খুঁজতে সাহায্য করেছে। তো যদিও মানে মানুষের অনেক ধরনের ধোঁয়াশা কুয়াশা কথাবার্তা আমাকে নিয়ে হয়, আই ডোন্ট বদার অ্যাবাউট দ্যাট। মানুষ তো সকলেই, সাধারণ মানুষই সকলে, কিন্তু তারপরেও একজন পারফর্মার, একজন আর্টিস্টের মাঝে মানুষের মধ্যকার যে পার্থক্যটা এখানটিতেই বোধ হয়, যেটি আপনি ঠিকভাবে গ্র্যাব করতে পেরেছিলেন এবং নিজেকে নিয়ে এগিয়ে যেতে পেরেছিলেন বলেই আপনি আজকের শিশির হয়ে উঠতে পেরেছেন। সমাজকর্ম নিয়ে আপনি স্নাতক সম্পন্ন করেছেন। এই যাত্রাটা সম্পর্কে একটু জানতে চাই। পড়ালেখার বিষয়টিতে সব থেকে কে বেশি উৎসাহ দিয়েছে নিজের বাইরে? নিজেকে তো নিজের উৎসাহ সবার আগে দিতে হয়। নিজের বাইরে আর কার উৎসাহ ছিল? কিভাবে পড়াশোনার এই সাফল্যটা অর্জন করেছেন? ছেলেবেলা থেকে পড়তে ভীষণ পছন্দ, আমি ভীষণ পড়াশোনা পছন্দ করা একটা মেয়ে। তো কিন্তু যখন নিজের একটা ভিন্ন ধরনের সেক্সুয়াল ওরিয়েন্টেশন বা ভিন্ন ধরনের একটা জেন্ডার বিলং করছিলাম, সেখান থেকে আসলে পড়াশোনাটা কন্টিনিউ করাটা অনেক ডিফিকাল্ট, অবশ্যই সেটা বাংলাদেশের প্রেক্ষিতে। তো তারপর যখন হচ্ছে ডিপার্টমেন্টে আসলাম, এবং আমি সমাজকর্ম পড়ার আগে চিন্তা করছিলাম যে কি পড়বো ইন্টারমিডিয়েট শেষ করার পরে। আমার ডিপার্টমেন্টে একজন শিক্ষক ছিলেন, হারুন স্যার, মানে ভদ্রলোক কোথায় থাকেন, যেখানেই থাকেন না কেন, অনেক অনেক শ্রদ্ধা এবং নমস্য ভদ্রলোক আমার জীবনে ছিলেন। আমাকে সবসময় ইন্সপায়ার করতো যে তুমি করো, তুমি পারবা, তোমার দ্বারাই হবে, করে থাকো, লেগে থাকো। এবং এখানে একটা ঘটনা আছে, সেটা হচ্ছে যে আমি প্রেমে প্রত্যাখ্যান, মানে আমার প্রেমে প্রত্যাখ্যানের পরে আমি খুব ভেঙে যাই। তো আমি সুইসাইডে ট্রাই করি এই সময়টাতে। তো ঠিক তার 4-5 দিন পরে হচ্ছে গিয়ে আমার সেমিস্টার ফাইনাল। তো ওই সময় হচ্ছে যে আম, আমার স্যার ব্যাপারটা জানলেন, কিন্তু ঘটনা কি সে তো আর জানেন না। তো আমি অসুস্থ এটা জানে। তো স্যার আমাকে বললো যে নিজের জীবনটা যে নিজে ভালো না বাসে, তাকে আল্লাহ ভালোবাসে না। তখন আমি না কথাটা কিভাবে ক্যাচ করলাম জানি না, মাত্র 4 দিন, এবং সুস্থ হওয়ার পরে জাস্ট আমার হাতে 4 দিন ছিল, এবং এমন এমন প্রশ্ন আমি জীবনে দেখিও নাই। আমি জাস্ট নিজের মতো করে নোট করে পড়তাম। ঠিক ওই 4টা দিন আমি ইউটিলাইজ করলাম, এবং আমি ডিপার্টমেন্টের ফার্স্ট স্টুডেন্ট। তো এই যে একটা ইন্সপাইরেশন স্যার আমাকে দিলেন, এবং আমার মনে হয় ওই বাতিটা আমার ভিতরে সারা জীবন জ্বলবে, সারা জীবন আমি পারি, আমার যেটা মনে হয় আই ক্যান টেক দ্যাট চ্যালেঞ্জ। আপনি সোশ্যাল ওয়েলফেয়ারেও কাজ করেছেন, আইসিডিডিআরবি তে কাজ করেছেন। তো সেই জায়গাটা নিয়ে একটু জানতে চাই, সেখানে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? সরাসরি আপনি তো ছোটবেলা থেকেই বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির সাথে ছিলেন এবং আপনার স্টুডেন্ট লাইফে আপনি অনেক কাজ করেছেন সমাজের জন্য, কিন্তু প্রাতিষ্ঠানিক ভাবে কাজের যে সুযোগটি মিলেছিল সেই জায়গাটির অভিজ্ঞতা কেমন ছিল?
আইসিডিডিআরবিতে যে প্রজেক্টটা ছিল আমাদের, ওটা টোটালি রিসার্চ বেজ, এবং ওই রিসার্চ করেই কিন্তু আমার যে সেকেন্ড মাস্টার্স ব্র্যাক জেপিজি স্কুল অফ পাবলিক হেলথ, যেটা আমি জনস্বাস্থ্যে মাস্টার্স করে। সো এই যে পাবলিক হেলথের মাস্টার্স এর ইন্সপাইরেশন আমি বলবো ভিত্তিটা হচ্ছে কি আমার আইসিডিডিআরবির প্রজেক্ট, এবং ওখানে যেহেতু রিসার্চে কাজ করতাম এবং ইনজেক্টিভ ড্রাগ ইউজারদের সাথে কাজ করতাম, আমার যারা সুপারভাইজার প্লাস কলিগ ছিলেন, আম, তখন আমরা কয়েকটা কম্পোনেন্টে কাজ করতাম। সেই কম্পোনেন্টের মধ্যে যেমন ফিমেল সেক্স ওয়ার্কার রয়েছে, ব্রথেল বেস ফিমেল সেক্স ওয়ার্কার, তারপরে হচ্ছে হোটেল বেস ফিমেল সেক্স ওয়ার্কার এবং স্ট্রিট বেস ফিমেল সেক্স ওয়ার্কার, এবং তার মধ্যে সবচেয়ে খাতারনাক কম্পোনেন্ট হচ্ছে কি ইনজেক্টিং ড্রাগ ইউজার, পিপল হু ইনজেক্ট ড্রাগস ইন দ্যার ভেইন। তো হঠাৎ করে আমাদের সুপারভাইজার হুদা ভাই উনি বললেন যে, শিশির তুমি যেটা করো তুমি আইডিতেই কাজ করো, মানে ইনজেক্টিং ড্রাগ ইউজার, এখন তো পিডব্লিউআইডি বলা হয়, পিপল উইথ ইনজেক্টিং ড্রাগ ইউজার। সো আমি না একটু অবাক হইলাম যে কেন মনে হলো যেন সবাই ব্রোথেল বেস সেক্স ওয়ার্কারদের সাথে রিসার্চ করছে বা অন্যান্য কম্পোনেন্টে কাজ করছে, আমাকে কেন ইনজেক্টিং ড্রাগ ইউজার বলছে। বলছে, না তোমার সবাই ভয় পাবে, তোমারই এখানে কাজ করা আছে। এবং কিন্তু এখানে আপনারও মজার কিন্তু কথা, আপনারও কিন্তু ভয়ের কারণ ছিল, কারণ এইটা একটা ডিফারেন্ট সাইড। স্বাভাবিকভাবে যারা এবারে যারা সমাজকর্ম নিয়ে বা ওয়েলফেয়ার নিয়ে কাজ করতে যায় তারা এই সেফ সাইডে থাকতে চায়। ব্রথেলে কাজ করা আমার মনে হয় কিছুটা হলেও জীবনের জন্য কম ঝুঁকিপূর্ণ, কিন্তু যারা ড্রাগ নিচ্ছেন, ড্রাগ অ্যাডিক্টেড, তাদের সাথে কাজ করাটা অনেক চ্যালেঞ্জিং বিষয় আমার মনে হয়। আপনার কাছে কেমন আমারও ছিল? এক্স্যাক্টলি আমারও কারণ, এবং আপনি যে চ্যালেঞ্জের কথাটা বললেন না, আমার জীবনে আমি যখনই দেখেছি আমি একটা কমফোর্ট জোনে থাকছি বা আমি একটা কমফোর্ট জোনে ঢুকে গেছি, তখন মনে হচ্ছে কি আমার ক্রিয়েটিভিটি নষ্ট হচ্ছে, মনে হচ্ছে যে আমার লাইফে স্ট্রাগলটা নাই, তার মানে আমার অস্তিত্ব নাই, আমার ব্যাপারটা এরকম মনে হয়। সো ওই সময়টাতে অনেক অনেক খতরনাক ঘটনা আছে। আমার যে ব্যাগ নিয়ে আমরা ফিল্ডে যেতাম, দেখা যেত ব্যাগ হচ্ছে ব্লেড দিয়ে কাটা, দেখা যাচ্ছে আমার ফোন নিয়ে গেছে, তারপরে হচ্ছে যে আমার কাছে টাকা নাই, মানে টাকা গায়েব হয়ে গেছে, খুচরা টাকা। সো আমরা যেতাম কি, আমরা এত বাজে বাজে ড্রেস পরতাম, তারপরে অ্যাপিয়ারেন্সটাকে খুব ওদের ওদের মতো করে আমাদের কাজ করতে হতো, কারণ পেয়ারের সাথে যদি আপনার ওই প্রপার র্যাপো বিল্ড আপটা না হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এই র্যাপো বিল্ড আপের জন্য ওরা যেভাবে ট্রিট করতো, ওদের সাথে যেভাবে কাজ করে আমরা কিন্তু সেভাবে মেশার চেষ্টা করতাম। সো যখন এটা হলো, এবং আমার আমার তখন ওই চ্যালেঞ্জটা ভালো লাগতো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবনের গল্প শুনতে পেরেছি আমি এখানে। একজন একজন মানুষ ড্রাগের পেছনে নানান গল্প থাকে, এবং আমি জানি না মানুষজন আমার সাথে কিভাবে ইন্টারেক্ট করতো। আমি যতজন মানুষের সাথে ইন্টারভিউ করেছি, যতজন মানুষের সাথে কাজ করেছি, যত ফিল্ডে গিয়েছে, আমি অনেক গল্প দেখেছি, এবং ওদের গল্প শোনার পরে আমার নিজের জীবনের গল্পটা বা নিজের জীবনের যুদ্ধটা আমার মনে হচ্ছে একটু কম, নিজের কষ্টটা অনেক কম লাগছে। অন্যের অন্যের কষ্ট শুনলে না, তখন আপনি আপনি কোনো না কোনো ভাবে কানেক্ট করতে পারবেন নিজেকে। সো আমার ইন্সপাইরেশন বলা চলে নেচার, আমার ইন্সপাইরেশন বলা চলে প্রকৃতি, মানুষ। আমি প্রচুর মানুষ ভালোবাসি, এবং আই লাভ টু টেক দ্য চ্যালেঞ্জ, এবং মানে জীবনে কমফোর্ট জোন যেখানে আমার তৈরি হবে সেখানেই ভাঙার চেষ্টা করেছি, এন্ড আই লাভ টু ফাইট। আমি আসলে ফাইট না করলে তো সে দিন শেষে গিয়ে আমি সাকসেসের মজাটা পাবো না। মানে উইদাউট স্ট্রাগল যদি আমি কিছু পেয়ে যাই জীবনে, আমার সেটাকে মনে হবে যেন আমি পাই নাই। আপনি আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন। আমরা যেহেতু আপনার অনেক ব্যস্ত সময়, আমরা ইচ্ছে আছে যে 30 মিনিটের মধ্যে আমাদের পুরো আড্ডাটা শেষ করব। তো আপনার কাছে ছোট্ট ছোট্ট করে সব দিকগুলো সম্পর্কে আমরা জানতে চাই, সব কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাই। এবার বন্ধু সোশ্যাল সোসাইটি সম্পর্কে ওয়েলফেয়ার জানতে চাই। সোসাইটি, ওয়েলফেয়ার ওকে। সোসাইটি। বন্ধুর সাথে আমার কাজ করার চাইতেও বেশি সময় সম্পর্ক অন্যরকম। বন্ধুতে অনেক কিছু প্রিয় মানুষ আছেন যাদেরকে ভীষণ পছন্দ করি। আহ ব্যক্তিগত সম্পর্ক হয়তো খুব ভালো, প্রফেশনাল সম্পর্ক নিয়ে কিছু বলতে চাই না, হয়তো আচ্ছা, কোনো একদিন বলবো, এখন বলতে চাই না। আচ্ছা, ঠিক আছে। অন্তরের এই কথাটা অন্তর কথন আপাতত বাদ রাখছে, পরে কোনো একটা সময় আমরা শুনে নেব। এবার একটু জানতে চাই যে ট্রান্সজেন্ডার যারা আছেন তারা অনেক সময় সামাজিক ভাবে, আহ জাতীয়ভাবে বলবো না, ঠিক জাতীয়ভাবে তাদেরকে অনেক সহযোগিতা করার চেষ্টা চলছে, হয়তো বা এই জায়গাগুলো আমরা খুব শীঘ্রই ওভারকাম করতে পারবো। কিন্তু তারপরেও সামাজিক বেশ কিছু প্রতিবন্ধকতার জায়গা আছে, যেটি আমার চাইতে বোধহয় আপনি খুব বেশি ভালোভাবে জানবেন। খুব ভালোভাবে এই সোসাইটির সাথে আপনার সেই জায়গাগুলোতে কাজ করা হয়েছে বা প্রতিবন্ধকতার মুখোমুখি আপনাকেও হতে হয়েছে। আমরা একটু জানতে চাই যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? এটা অনেক কঠিন একটা প্রশ্ন, যেটা হচ্ছে কি, আম, আপনি দেখেন ইন্ডিভিজুয়ালিজম একটা শব্দ আছে, এবং কমিউনিটি। হ্যাঁ, এই যে ইন্ডিভিজুয়ালিটি কমিউনিটি দুটো দুই শব্দ। এখন
আপনি যখন একক মানে একটা একক ব্যক্তি সম্পর্কে কোনো ডিসিশন নিচ্ছেন বা একটা মানুষের জীবন ডেভেলপমেন্টের জন্য চিন্তা করছেন, তখন আপনি একভাবে চিন্তা করছেন। এবং যখন আপনি একটা পুরো কমিউনিটিকে চিন্তা করছেন, তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম ভাবে আপনাকে চিন্তা করতে হয়। বর্তমান আমি যেহেতু দেশ থেকে মোটামুটি প্রায় 6 থেকে 8 মাসের মতো একটু দূরেই আছি, সো এই প্রেজেন্ট সিচুয়েশন আসলে যেহেতু আমি দেশে নাই, সো অনেক কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি না। অবজারভেশনের জায়গাটা কিন্তু অনলাইন বেস বা যাদের সাথে কাজ করছি তাদের সাথে। তো সেই সিচুয়েশনটা যদি না বলে আমি যদি 6 থেকে 8 মাস আগে ফিরে যাই, যেটা আমার সবথেকে মিসিং মনে হচ্ছে সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। যারা কাজ করতে আসে তাদের ভিতরে একটা স্টারডমের ব্যাপার থাকে। তারা এখন ট্রান্স টপিকসটা খুব একটা হট টপিকস, এটা নিয়ে কাজ করলেই স্টার হওয়া যায়, রীতিমতো ফেমাস হওয়া যায়। সো অনেকেরই ধারণা হচ্ছে গিয়ে তারা হচ্ছে কি এইখানটাতে কাজ করতে আসবে এবং এই কাজটা করলে তাদের আসলে এই ব্যাপারটাকে ফোকাস করলে বেশি পাবলিসিটি পাওয়া যায়, নিউজ কাভারেজ পাওয়া যায়। তো এই একটা টেন্ডেন্সি আছে যারা কাজ করতে চায় এবং যাদের সাথে কাজ করতে চায়, যারা কমিউনিটিতে যারা আছে, এই মানুষগুলি আসলে এত এত বঞ্চিত, এই মানুষগুলি এত জীবনে ঠকেছে, হ্যাঁ, এবং এই তাদের এজেন্ডা বাস্তবায়নের জায়গায় এসে তারা আসলে জীবনে এত ঠকেছে, তারা আসলে এখন আর ঠকতে চায় না। So, যেটা হয় কি, যে দুইয়ের মাঝখানে যে র্যাপো বিল্ড আপটা, এই র্যাপো বিল্ড আপটা ভীষণ মিসিং। এবং প্রজেক্ট বা প্রোগ্রাম যাই বলেন না কেন, কোনো সাস্টেনেবিলিটি এখন পর্যন্ত নাই। এর মধ্যেও ভালো দিক যেটা আমি দেখি সেটা হচ্ছে কি, আমাদের অনেক কমিউনিটি অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তারা কাজ করছেন, আহ, তাদের নিজেদের স্ব স্ব অ্যাক্টিভিজম রয়েছে, স্ব স্ব প্ল্যাটফর্ম রয়েছে এবং স্ব স্ব ক্যারিয়ার রয়েছে, যেটা আসলে আহ ভালো বা পজিটিভ দিক ভাবতে সাহায্য করে। এখন যদি আপনি জানতে চান যে কি করা উচিত, তাহলে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে কমিউনিটিকেও আসলে মেইন স্ট্রিমিং যদি করতে হয়, নিজেকে যদি এই কমিউনিটির এই যে, আমি যেটা পছন্দ করি না সেটা হচ্ছে কি, নিজের আইডেন্টিটি সেলিং আমি মোটেও পছন্দ করি না, একেবারেই না। যে একটা মেয়ে যখন নিজেকে মেয়ে বলে তো কোথাও থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে না বা কোথাও থেকে সুবিধা নিচ্ছে না, বা একটা ছেলে বা একটা শিশু, তো সেরকম ট্রান্স একটা আইডেন্টিটি, এই আইডেন্টিটিকে মানে বিক্রি করে বা এই আইডেন্টিটিকে আসলে ক্যাপচার করে কোনো কিছু হাসিল করাটা আসলে আমার কাছে খুব অন্যরকম মনে হয়। হ্যাঁ, আমরা একটা ডেভেলপিং কান্ট্রিতে বসবাস করি, আমাদের অনেক সুযোগ সুবিধা নাই, অনেক কিছু নাই। সেই সুযোগ সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এই জেন্ডার আইডেন্টিটি বা প্রকাশ করাটা এক ধরনের প্রিভিলাইজেশন, আমি যেটা মনে করি এক ধরনের প্রিভিলেজ পাওয়া যায়, সেটা সেটা ঠিক আছে, বলাটা উচিত আছে। কিন্তু আমি যেটা বলতে চাইতেছি যে ইন্ডিভিজুয়াল ব্যক্তি যখন আসলে তার যোগ্যতা কম কিন্তু সে অনেক কিছু পেতে চায়, যেমন আমার যোগ্যতা নাই আমার কোনো কিছু হওয়ার, বা কিন্তু আমি সেটা পেতে চাই, এবং সেটা পাওয়ার জন্য যখন আমি আমার জেন্ডারকে ট্রিগার হিসেবে ইউজ করি, দ্যাট ইজ ব্যাড। এবং কমিউনিটিতে এটা খুব বেশি। এবং এটা যদি শুধুমাত্র আমাদের ট্রান্স কমিউনিটিতে তা না, প্রত্যেকটা কমিউনিটি, আমি ফেমিনিজমেও দেখেছি অনেকদিন ধরে। আমি বাংলাদেশের নারীবাদ বা সাউথ এশিয়ান ফেমিনিজম কমিউনিটির সাথে আমি অ্যাটাচ, আমি জানি। তো সেই ক্ষেত্রে যেটা দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে আহ, আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে তারা আহ, কোনো না কোনো জায়গায় কেউ কেউ, এই শব্দটা মাথায় রাখতে হবে, সবার কথা আমি ঢালে বিচার করছি না, প্রত্যেকটা কমিটিদের, এটা একান্ত আমার ব্যক্তিগত অবজারভেশন। সো যারা যারা আমাকে গালি দিবেন প্লিজ আমাকে ইনবক্সে দিন, কোনো সমস্যা নাই। তো সেটা যেটা হচ্ছে যে অনেকেই হচ্ছে যে নিজেদের সুবিধাটা নিতে চায় বা নিজের সুবিধাটা নেয়ার জন্য অ্যাক্টিভিজমটা করতে চায়। তো এইটা খুব খারাপ লাগে, সত্যি কথা যেটা। এটা থেকে আহ যদি একটু আমরা বের হতে পারি, আমার মনে হয় সবাই ভালো কিছু করতে পারবে। তাসনুভা, এই কথাটি আসলেই আমিও আপনার সাথে একমত। যেহেতু অন্তর্কথনে আছে এই মুহূর্তে, উপস্থাপকের কথা আমার মনে হয় দর্শকরা শুনবেন এবং দর্শকরা আমাদের সাথে একমত হবেন যে নিজের লৈঙ্গিক পরিচয়টি আসলে কোনোভাবেই কোনো জায়গায় ট্রিগার হিসেবে ব্যবহার হওয়া উচিত নয়। যোগ্যতায় একজন মানুষকে তার যোগ্য স্থানে, তার আসন স্থানে নিয়ে যায়, এটি আসলে সব সময়ের জন্য চিরন্তন সত্য। আচ্ছা, আমরা অনেক গুরুগম্ভীর আলোচনা করে ফেলছি আসলে তাসনুভা। এবার আমরা একটু জানতে চাই আপনার বর্তমান ব্যস্ততা কেমন যাচ্ছে এবং নিউ ইয়র্কে যাওয়া হয়েছে কেন। এটা অলরেডি আমাদের অনেক দর্শকই জানেন তাসনুভা কেন নিউ ইয়র্কে আছেন, কিন্তু আজকে অন্তর্কথনে যারা দর্শক হিসেবে আছে তাদের জন্য একটু বলে যদি দিতেন যে এই মুহূর্তে তাসনুভা আনান শিশির কেন নিউ ইয়র্কে থাকছেন, তিনি কি করছেন। অনেকের ধারণা যেটা হচ্ছে কি, আমি নিউ ইয়র্কে সেটেল হচ্ছি কিনা, আমার কোনো ধরনের প্ল্যান নাই এই দেশে সেটেল হওয়ার, নাম্বার ওয়ান। কারণ আমি আমি প্রচন্ড পরিমাণ দেশ কাতুরে একটা মেয়ে, আমার জীবনে অনেক সুযোগ আসছে বাইরের দেশে সেটেল হওয়ার, আমার জীবনে অনেক সময় আসছে, কিন্তু তখন যেহেতু আমি রিজেক্ট করেছি, তো আমি যেটা মনে করি এখন অন্য দেশে সেটেল হওয়ার আপাতত কোনো কারণ নাই। কিন্তু সময় এবং আসলে মানুষের জীবনের ধাপ কোথায় কাকে নিয়ে যায় যেটা যেহেতু আমরা জানি না, তো সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। এখানে এসেছিলাম একটা অ্যাওয়ার্ড ফাংশনে, এবং তার চাইতে যেটা ট্যাগ করে নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে আমার ডক্টর।
এবং আমি যখন মোটামুটি ভাবে শিওর যে আম কামিং হিয়ার ফর দ্যাট অ্যাওয়ার্ড প্রোগ্রাম, কিন্তু তার চেয়েও বেশি প্রায়োরিটি ছিল আমার শরীর। কারণ হচ্ছে যে আমি আমি যে ট্রিটমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে ছিলাম বাংলাদেশে যখন শুরু করেছিলাম, সবাই হয়তো জানেন যে সেটা একটা মিস ডায়াগনোসিস এবং সেটা একটা রং ট্রিটমেন্ট, এবং যার দরুন আমার অনেকগুলো সাইড এফেক্ট ব্যয় করতে হয়। এবং তারপরে প্রত্যেক 3 মাস পর পরে মুম্বাই ফ্লাই করা বা কলকাতা ফ্লাই করা, সেটা অনেক কস্টলি। তো যখন আমি জানলাম আমি এখানে আসবো, তখন আমি আমার ডক্টর ট্যাগ করে আসি এখানে। তো যখন ডক্টর ট্যাগ করে আসি, তো তখন এখানে ফলো আপ শুরু হয়, এবং এখানে ফলো আপ শুরু হওয়ার পর ওদের প্রসিডিউরটা একটু লং। এবং সত্যি কথা বলতে যেটা, এই প্রসিডিউরটা আমি শেষ করতে চাই, এবং এইটা আমি আবার অর্ধেক শেষ করে আবার ওখানে যাব, আবার আসবো। নিশ্চয়ই আমি এত টাকা ইনকাম করি না, লিটারালি আমার এত টাকা নাই। আমি যথেষ্ট পরিমাণ ক্যারিয়ার ওরিয়েন্টেড একটা মেয়ে, এবং যথেষ্ট কম ইনকাম করি, এবং যতটুকু আমি ইনকাম করি ততটুকু দিয়ে আমি খেয়ে পরে বেঁচে থাকতে পারি, কিন্তু এই হিউজ কস্টলি ট্রিটমেন্ট প্রসেসটা আমি আর ব্যয় করতে পারছি। তো এখন যেটা হবে যেটা হচ্ছে এটা শেষ করে আমি ফিরতে চাই। আর ব্যস্ততার কথা বললেন, এই মুহূর্তে আমি খুব এক্সাইটেড। সেটা হচ্ছে যে 2.5 বছর পরে মঞ্চে উঠতে যাচ্ছি, এবং সেটা হচ্ছে গিয়ে এবং আই শকুন্তলা। শকুন্তলা হচ্ছে গিয়ে আমাদের যে প্রচলিত যে ড্রামা সবাই জানি প্লে, তো সেই শকুন্তলাই হচ্ছে গিয়ে আমরা আবার মঞ্চস্থ করতে যাচ্ছি এখানে নিউ ইয়র্কে, তো ঢাকা ড্রামা। সো এখানে হচ্ছে গিয়ে আমি এমন একটা চরিত্র করছি যেটা হচ্ছে গিয়ে আমি ব্যক্তি তার সাথে পুরো উল্টো একটা চরিত্র। সো আমি রীতিমতো আমি স্ক্রিপ্ট করি আর প্রত্যেকদিন নিজেকে একটু একটু করে শকুন্তলার জন্য রেডি করি। সো আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট শো, এবং আমি নিজেকে তৈরি করছি সবচেয়ে বড় যেটা। এবং ডাক্তার ডাক্তার প্রসিডিউর তো রেগুলার চলতে থাকে, এই তো। আচ্ছা, আর একটা বিষয়, যে একে একে বলেছি যে অনেক পরিচয়ের কথা জানবো তাসনুভা আনান শিশির। তাসনুভা আনান শিশির সম্প্রতি আন্তর্জাতিক মডেল হিসেবে খুব মর্যাদাপূর্ণ একটি ফ্যাশন উইকে হেঁটেছেন। নিউ ইয়র্ক ফ্যাশন উইকে হাঁটার অভিজ্ঞতা কেমন ছিল? যদি অনুভূতির কথা বলি, তখন বারবার করে বাংলাদেশের কথা মনে হচ্ছিল। আমি বাংলাদেশের প্রত্যেকটা কোরিওগ্রাফারের কাছে গিয়েছিলাম, আই ওয়ান্ট ওয়াক, আমি হাঁটতে চাই, আমি কাজ করতে চাই, কিন্তু প্রত্যেকের এত নেগলেসি আর প্রত্যেকটা মানুষ এত বাজে বিহেভ করেছে আমার সাথে। মানে একজন কোরিওগ্রাফার ডিরেক্টলি বলেছিলেন, আয়নায় তুমি নিজের মুখ দেখেছো কিনা। তারপর থেকে প্রতিদিন আয়নায় নিজের মুখটাই দেখতাম। সো তারপর যখন এই অপরচুনিটিটা আমার কাছে আসে, সো অফকোর্স আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই অর্গানাইজার টিম। সো ওদের সাথে কাজ করে মজাটাই অন্যরকম। ওরা খুবই প্রফেশনাল, খুবই প্রফেশনাল, এবং একজন মডেলকে যতখানি ট্রিটমেন্ট করা দরকার ঠিক ততটুকুই করে। এবং এখানে আসলে যে আপনি ডিফারেন্ট একটা জেন্ডার ওরিয়েন্টেড বলে যে ব্যাপারটা, এরকম কোনো কিছু না। অ্যাজ ইউজুয়াল মডেল দে আর ট্রিটিং মি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে যে আমার যেই কোরিওগ্রাফার এবং আমার যে কস্টিউম ডিজাইনার যে অস্কার, জাস্ট হি ইজ ফ্যান্টাস্টিক। সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা, এবং ওর টিমে কাজ করে মানে আমার আমার এইটা একটা জায়গা হয়েছিল যে মানে আমার ভিতরে আসলে কিছু হইলেও গুণ আছে। সত্যি কথা যেটা, মানে কিছু হইলেও গুণ আছে, এবং আমি অনেক কনফিডেন্ট পাই যখন আমি আসলে বাইরে কাজ করি, লিটারালি যেটা। তো এই কাজটা দিয়ে আমি অনেক কিছু শিখেছি, মানে এবং একটা বাইরের শো, বাইরের ড্রেস, এবং আমি কোনো বাঙালি কোরিওগ্রাফারের ড্রেস পরি না বা কোনো বাঙালি ডিজাইনের ড্রেস পরি না ফার্স্ট টাইম। তো একটা অন্য রকম ভালো লাগা এবং অন্য রকমের একটা মানে পাওয়া, যেটা মনে হলো যে না আসলে আমি পারি, মানে আমি পারি। এই এই যে পারার জায়গাটা, এবং আমার যেটা মনে হয় আমাদের দেশে আমার চাইতে অনেক প্রতিভাবান মানুষ রয়েছে যারা আসলে এই সুযোগগুলি পাচ্ছে না। তখন আমার বারবার করে এই আফসোসটা হচ্ছে যে আমার জায়গায় আরো একটা ভালো মেয়ে আছে কিনা, বা আরো ভালো পারে কিনা, তার জন্য কি করা যায়। তো এই একটা লাইট যে একটা চেহারার দিকে সবসময় ঘুরতে হবে ব্যাপারটা তা না, আরো অনেক লাইটস আছে। আসলে এই লাইটস গুলি আসলে ওই মুখগুলোর উপরে ফেলা উচিত আমার যেটা মনে হচ্ছিল এই সময়। অনেক সম্মানজনক একটি জায়গা সেটি ছিল, এবং সেই জায়গায় নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছেন আপনি। সেই সময় তো সরাসরি অভিনন্দন জানানোর সুযোগ হয়নি, আজকে আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি আরেকবার। এবং আগামীতে আপনার যে শকুন্তলার একটি পরিবেশনা আছে, মঞ্চে উঠতে যাচ্ছেন 2.5 বছর পর, এই জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা। তাসনু ভাই, এবার থ্যাংক একটু ইউ। ব্যক্তিগত বিষয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে প্রথম প্রেমের গল্প কেমন ছিল তাসনু ভাই? উইয়ার্ড, মানে আমি কবে যেন আমার কিন্তু এক প্রেম ফ্রেন্ডের তো সাথে সব কথা সময় বলছিলাম। সুন্দর হয় তাসনুভা, প্রেম অনেক সুন্দর হয়। প্রথম প্রেমে পড়ার গল্প যদি আমি বলি, আসলে সেটা অনেক রোমান্টিক, কিন্তু হয় কি সম্পর্কগুলো এমন বাজেভাবে শেষ হয়, তখন আসলে ওই শেষ হওয়াটার রেশটা থেকে যায় অনেক বছর। যেমন আপনি যদি একটা ভালো কফি খান, আপনার মুখে কিন্তু সেই রেশটা যেরকম থেকে যায় না, ঠিক সেরকম। তো মানে আমি আমি যেটা বলছিলাম আমার ফ্রেন্ডের সাথে গল্প করছিলাম যে আচ্ছা আপু চলো এক্স এর গল্প বলি। তো আপু বলতেছিল মানে ব্যাপারটা এরকম যে আমাদের এক্স এর গল্প এত মানে এত রুচি খারাপ হয় একটা মানুষের, যে
এক্স দের নিয়ে গল্প করা যায় না, অথচ আমাদের যারা এক্স তারা প্রাউডলি বলবো ও তো আমার এক্স ছিল। তো এই যে এক্স দের যে আসলে একটা পরিচয় দিতে হবে, বা এক্স দের যে আসলে একটু পরিচয় করে দেবো যে হ্যাঁ একটা সময় আমরা একটু সম্পর্ক ছিল, মানে ওই বলার মতো মুখ থাকে না আসলে যে কার সাথে গিয়ে প্রেমটা করেছিলাম। বাট তবে কি মানে একটা কথা যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে আহ, আমি আমার আমার জীবনে যতজন এক্স এসেছে, যেটা আমি সবচেয়ে বেশি খুঁজেছি সেটা লয়ালিটি। কারোর মাঝেই লয়ালিটি ছিল না। সো এই জিনিসটা আমার মানে এই জিনিসটা আমাকে খুব পীড়া দেয়, খুব পীড়া দেয় যে একটা মানুষ প্রেমে কেন, স্পেশালি আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট, মানে টাকা পয়সা তো চাইতে যাইনি কোনোদিনও না, বা বলি না অন্যান্য টিপিক্যাল মেয়েদের মতো গয়না দাও, শাড়ি দাও, চুড়ি দাও, নট লাইক দ্যাট। ডেটিং এও কোনোদিন যদি আমি স্পষ্ট বলতে পারি, আমি যদি কোনোদিন ডেটিং এও তার সাথে গেছি, আজকে বিল সে দিলে পরের দিন বিলটা আমি দিয়েছি, বিকজ ওইটা আমার খুব গায়ে লাগতো যে একটা ছেলের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছি। নো, নট এট অল, এটা হওয়া উচিত না। সো মানে তারপরে গিয়েও যদি লয়ালিটির অভাবটা হয়, মানে ওইটা খুব ভোগায়। এবং আমি খুবই ইমোশনাল একটা মানুষ, আমাকে খুব ভোগায় খুব। এবং মনে পড়লে না আমার আমার এত খারাপ লাগে, নিজেকে এত এত কষ্ট পাই আমি যে কিচ্ছু চাইনি, শুধুমাত্র ভালোবাসা চেয়েছিলাম, আমি শুধু লয়ালিটিটুকু চেয়েছিলাম। একদিন নিশ্চয়ই এমন প্রেমিক মিলে যাবে যে শুধুমাত্র ভালোবাসা নিয়েই বাস্তবায়ন শিশিরের জীবনে আসবেন, আর সেই দিনটি খুব বেশি দূরে না থাকুক, কাছাকাছি থাকুক, এটা আমাদের প্রত্যাশা। তাসনুভা, উম জাতীয় মানবাধিকার কমিশনেও আপনার কাজ করা হয়েছে। একজন মানবাধিকার কর্মী হিসেবে মানবাধিকার বলতে আপনি কি বোঝেন? এই পরিচয়টা দিতে আমার সবচেয়ে বেশি লজ্জা লাগে যখন আমি বলি মানবাধিকার নিয়ে কাজ করি। আমাদের দেশের যে পরিস্থিতি, আমরা কথা বলতে পারি না, আমাদের নিজেদের মানে পছন্দ মতো একটা পোশাকও পরতে পারি না। আপনি রিসেন্টলি আমার পেজে গেলে দেখবেন কি পরিমাণ গালি সেখানে, এবং আমি পাবলিক কমেন্ট অফ করি না কখনো। কারণ এই গালিগুলি মানে আমি একটু মাঝখানে আমি একটু রিসার্চ করছিলাম যেটা হচ্ছে গিয়ে সেক্সুয়ালিটি নিয়ে। সো আমি একটা পোস্ট করেছিলাম যে যারা সেক্সুয়ালিটি সম্পর্কে সিনেমা জানেন আমাকে একটু মানে সাজেস্ট করেন। মানুষজন কি বুঝলো, মানে আমি যদি আমার ইনবক্স খুলে দেখাই, ওরে আল্লাহ, মানে এত সেক্স প্রপোজাল, মানে এবং সেটা এমন এমন প্রোফাইল থেকে, যখন আমাকে এগুলি আসে আমি তখন একটু প্রোফাইল গিয়ে দেখি, যেহেতু আমি রিসার্চের কাজ আমার লাগবে, সো আমি তো একটু লিখতে হবে, লিখতে গেলে তো মানে অ্যাটলিস্ট মানে আমার তো মানে এলিমেন্টস লাগবে, লিখতে গেলে তো আমার রিসোর্স লাগে বা একটা অথেন্টিসিটি লাগে। তো আমি যখন আমি আইডি গুলি লিঙ্ক গুলি আমি যখন কালেক্ট করছিলাম, এবং তখন যখন আমাদের অ্যাসাইন সুপারভাইজার, মানে আমি ওর সাথে কথা বলছিলাম, ও ও আইরিশ একটা মেয়ে। তো আমি যখন ওকে বলতেছিলাম এই যে দেখো যে আমি জাস্ট মাত্র শুরু করলাম, এবং ও আমাদের টপিক ছিল সেক্সুয়ালিটি ইন ডাইভার্সিটি। তো যখন আমি আমি শুরু করলাম, এবং মানুষের যে সাধারণ মানুষের যেই জায়গাটা, মানে তখন আমি যেটা মনে করি, আমরা যারা মানবাধিকার কর্মী যেটা বলি, আসলে ওটা শুধুমাত্র আমার এটা আমি আবারও বলছি আমার ব্যক্তিগত অভিমত। ওই দিন শেষে গিয়ে একটা বিদেশ ট্যুর করছি, নিজের একটা জায়গা তৈরি হচ্ছে, আমি বলে বেড়াচ্ছি আমি মানবাধিকার কর্মী। মানে এইটা আমি বলতে চাই না, বাট হিউম্যান রাইটস কমিশনে যতদিন কাজ করেছি আমার মিক্স এক্সপেরিয়েন্স, কলিগদের সাথে অনেক বাজে অভিজ্ঞতা হয়েছে। তো যেহেতু হাতের পাঁচটা আঙুল সমান না, আবার এমন এমন কলিগ ওখানে পেয়েছি যারা নিজেকে একেবারে ছোট বোনের মতো, নিজের পরিবারের একটা মানুষের মতো সম্মান করেছে, ভালোবেসেছে। সো ওই যে ব্যালেন্স হয়ে যায় আসলে ভালো খারাপ মিলিয়ে। সো ইয়াপ, লাইক ফেসবুকে মন্তব্য করছে কুরুচিপূর্ণ, ইনবক্সে বাজে কথা বলছে, বাজে ইঙ্গিত দিচ্ছে, এই সবকিছু আসলে মানুষের চিন্তার অন্তর্ভুক্ত। তো মানুষের মাঝে যেমন সুন্দর চিন্তা আসছে, তেমনি তার সাথে পাল্লা দিয়ে মানুষ খারাপ চিন্তাগুলোকেও আনছে। আহ দেশটাকে বদলাতে আসলে সুন্দর চিন্তার খুব প্রয়োজন, সুন্দর ভাবনার খুব প্রয়োজন। মানুষের চিন্তার পরিবর্তনের বিষয়গুলোতে আপনার সাজেশন কি থাকবে? 5 বছর আগেও যেটা ছিল না বাংলাদেশে, এখন সেই ধরনের কিছু অ্যাডাপ্টেশন হচ্ছে। ধর্মের নামে মানে ধর্মের অপব্যাখ্যা হচ্ছে, তারপর সেটা সব ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি হচ্ছে। মানুষের ভিতরে মানবিকতা বোধ কমে যাচ্ছে, মানুষের সহনশীলতা কমে যাচ্ছে, এবং মানুষের পড়াশোনা তো নেই। এবং মানুষের সবচেয়ে যেটা বিষয় হচ্ছে একান্ত ব্যক্তিগত বিষয় নিয়েও মানুষ অন্যের মানে বিষয় নিয়ে কথা বলছে। সেই সবকিছু মিলে যেটা দেখলাম, মানুষের আসলে একটা বিরাট গ্যাপ সেটা পড়াশোনায়। আমি যদি আমার আগের জেনারেশন দেখি, ওরা কি করতো, ওরা স্কুল শেষ করে ফ্রেন্ড আড্ডা দিত, ওরা স্কুল শেষ করে পড়াশোনা করতো, লাইব্রেরি ছিল। আপনি খুঁজে দেখেন তো বাংলাদেশে কি পরিমাণ লাইব্রেরি কমে গেছে, কি পরিমাণ পড়াশোনা কমে গেছে, কি পরিমাণ ক্রিয়েটিভিটি কমে গেছে। এবং আমাদের মিডিয়ার আসলে এখনকার বর্তমান কাজের মান দেখলেও আপনি বুঝতে পারবেন যে আসলে পাবলিক ওটা পছন্দ করছে। পাবলিক সেই ধরনের কাজই পছন্দ করছে যেটাতে কোনো কিছু নয়, শুধু হা হা হি হি ছাড়া। সো আসলে একটা মানে দেশের যেই জনগণের একসেপ্টেন্স, সেটা আসলে ওইটা
কি বলবো মানে আমার আমার খুব খারাপ লাগে এই জায়গাগুলো নিয়ে কথা বলতে গেলে। আমি জানি না একজন পারফরমেন্স আর্টিস্ট হিসেবে বা একজন অভিনেত্রী হিসেবে কোন জায়গায় পারফরমেন্স করা উচিত। আমি আমি অনেক 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 স্ক্রিপ্ট না বলতে হচ্ছে লিটারালি। অনেকের সাথে কাজ করতে চেয়েছি, হয়তো তারা আমাকে পছন্দ করেনি। তারা মনে করেছে যে এই ক্যারেক্টারটা আমার জন্য সম্ভব না, আমি হয়তো বা যোগ্য না, বা আবার অনেকে যে ধরনের প্রপোজাল করেছেন দেখা যাচ্ছে যে সেটা আমি করতে পারছি না বা আমি চাই না, আমাকে না বলতে হচ্ছে। তো এটা হয় যেরকম ঠিক সেরকম দেখা যাচ্ছে যেটা আহ, আমি সুযোগের চাইতে আমি সুযোগ ছেড়েছি বেশি, কারণ হচ্ছে যে আহ, এই ধরনের কাজে নিজেকে দেখতে চাইনি, নিজেকে মোটেও দেখতে চাইনি। এবং অ্যাটলিস্ট তো তাস্তফা মানে তো হচ্ছে গিয়ে আম সামথিং, আম ট্রাইং টু ডু সামথিং। মানে আমি যে একটা হনু হয়ে গেছি ব্যাপারটা তা না, মানে আমি চেষ্টা করছি একটা ভিন্ন ধরনের কোনো একটা ইমেজ তৈরি করতে। সো মিডিয়াতে যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমাদের কমিউনিটি সম্পর্কে মানুষের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে কি একটু ফানি কিং, মানে এমন ফানি টাইপের যেটা আসলে সুরসুরি দিয়ে মানুষকে মজা মজা দেওয়ার বিষয়টা। তো এই জিনিসটা দেখতে খুবই খারাপ লাগতো একজন কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ হিসেবে। তো যে ধরনের স্ক্রিপ্ট যদি আসতে দেখতাম যে এখানে আমার কমিউনিটিকে ছোট করা হচ্ছে বা এই ক্যারেক্টারটাকে ভুল রিপ্রেজেন্ট করা হচ্ছে, এবং সেইটাই মানুষ একসেপ্ট করছে, ওই ভুল রিপ্রেজেন্টেশনটাতে সুরসুরি দিয়ে হাসানো যায়, মানুষ এটা পছন্দ করে। তো এগুলি হচ্ছে লিটারালি, আমি জানি না এখান থেকে উত্তরণের পথ কি, মোটেও জানি না। আমি মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে কি হচ্ছে, কি কাজ করব। যেমন দেশে ফিরলে তো অবশ্যই কাজ করবো না, যেটা হচ্ছে যে আমি যেই কাজটা করতে চাই, আমি আমি নিজেকে যে ধরনের একটা গল্পে পোর্ট্রেট করতে চাই, আমি নিজেকে যে ধরনের একটা চরিত্র দেখতে চাই, আদৌ কি আমি সেই ধরনের চরিত্রটা পাবো কিনা, সেভাবে নিজেকে দেখতে পাবো কিনা। সো আমি জানি না এগুলো কি দিয়ে চেঞ্জ হবে। স্বাস্থ্যবা অনেক অনেক ধন্যবাদ আপনার এত ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেবার জন্য, এবং আমরা আমাদের কথা রাখার চেষ্টা করছি যেহেতু আপনার এখান থেকে ফিরেই একটা কাজে জয়েন করতে হবে। অসাধারণ একটি ভিউ আমাদেরকে উপহার দিলেন নিউ ইয়র্ক থেকে। আমাদের খুবই ভালো লাগছিল, যেমন ভালো লাগছিল শিশিরকে তেমনই ভালো লাগছিল নিউ ইয়র্কের আহ নীল জলকে। অনেক ধন্যবাদ। আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অন্তর্কথনের। দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে ছোট্ট করে একটু শুনে নিতে চাই। যারা ভালোবাসেন, তাসফাকে ভালোবাসেন, যারা শিশিরদের সাথে আছেন, প্লিজ আপনারা ভালোবাসা কন্টিনিউ রাখবেন, কারণ আপনাদের এই ভালোবাসার জার্নিটা খুব বেশি দরকার আমাদের জন্য। এবং আমরা আসলে সাহস বা ভরসাই পাই আপনাদের ভালোবাসার পথ চলতে। এবং যারা ভালোবাসেন না, বলছি না জোর করে ভালোবাসতেই হবে, কিন্তু প্লিজ মানে চলার পথে কোনো কাটা তৈরি করবেন না বা বিষ বাষ্প ছড়িয়ে দেবেন না, তাতে করে আর যাই হোক মানে কোনো একটা সুস্থ প্রতিযোগিতা থাকে না। আর যারা আমাকে প্রতিযোগী ভাবেন, তারা একটা পজিটিভ চিন্তা ভাবনা করেন বা একটা পজিটিভ কম্পিটিশনে আসেন, সেখানে মানে আসলে কম্পিটিটর হিসেবে ভাবতেও ভালো লাগে। কিন্তু নেগেটিভিটি আমি মোটেও পছন্দ করি না বা নেগেটিভ এনার্জির সাথে থাকতেও চাই না। তো যারা রাষ্ট্রপতিকে প্রচুর ভালোবাসেন, প্লিজ কাম উইথ পজিটিভ এনার্জি, পজিটিভ লাভ। আমি সত্যি এটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করি। আমাদের জীবনে আসলে পজিটিভ এনার্জি এবং ভালোবাসা এটির প্রয়োজন। অনেক ধন্যবাদ তাস্তফা আপনাকে আপনার সময় দেওয়ার জন্য, এবং প্রথমবারের মতো আপনার সাথে আড্ডা দিয়ে আমারও খুব ভালো লেগেছে। এবং অন্তর্কথনের যারা দর্শক আছেন আমার মনে হয় তারা সুপ্ত মনের দৃপ্ত প্রকাশের আজকের পর্বটি বেশ উপভোগ করেছেন। তাস্তফা, খুব দ্রুত আপনার বাংলাদেশে ফিরে আসা হোক। এবং আপনার একটি ফেসবুক স্ট্যাটাস দেখছিলাম যে ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খাবার জন্য আপনি দেশে ফিরে আসতে চান, এটি খুব দ্রুত হোক। আমরাও চাই তাস্তফা দেশে ফিরে আসুক খুব দ্রুত। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন সুপ্ত মনের দৃপ্ত প্রকাশে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী পর্বে আবারও আমাদের সাথে যুক্ত থাকবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, এবং আশা করছি অন্তর্কথনের প্রত্যেকটি পর্ব আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। জানাতে পারেন আমাদেরকে আমাদের ফেসবুক লাইভ সেশন গুলোতে, এবং সেই সাথে আমাদের ফেসবুকের ইনবক্সেও আপনারা আপনাদের কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। থাকবেন নিজের মনন নিয়ে, নিজের আত্মবিশ্বাস নিয়ে। সকলকে শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি।